আপনারা যাকে এখন স্ক্রিনে দেখছেন তিনি হলেন আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার। সহজভাবে বললে তিনি আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তার পদমর্যাদা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি এখন ভারতে এসেছেন আর ভারতে এসে বলছেন যে চীনের ক্ষেত্রে যে ভুল আমরা করেছিলাম সেই একই ভুল আমরা ভারতের ক্ষেত্রে করব না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিষয়টা আমেরিকার সঙ্গে যেন উল্টো দিকেই যাচ্ছে। জিওপলিটিক্সে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েট এবং বাহরাইন এই খাড়ি অঞ্চলের দেশগুলো কি কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছে? আর সেই সিদ্ধান্ত কি আমেরিকার জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে? জিওপলিটিক্সে এই মুহূর্তে অনেক কিছুই চলছে। সব সময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে আপনি জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনি হলেন হেগসেথ। একে তো আপনারা চিনেনি। তিনি খুব উত্তেজিত ভঙ্গিতে কি বলছেন একটু এই ভিডিওটি শুনুন এবং তার বডি ল্যাঙ্গুয়েজটাও লক্ষ্য করুন। Iran is hoping that we cannot sustain this, which is a really bad miscalculation for the IRGC in Iran. You see, there's no shortage of American will here. We remember and honor our fallen, those 6 that we will soon welcome at Dover, who gave everything for their country in this mission. We remember them. But we remember them by rededicating ourselves even more fervently to this mission. Our commitment to our mission objectives only increases as our advantages continue to increase. তিনি বলতে চাইছেন যে ইরান যদি মনে করে যে তারা আমাদের বিরক্ত বা দুর্বল করে ফেলবে, আমাদের ঘাঁটিতে হামলা করুক, আমাদের উপর হামলা করুক বা ইসরায়েলের উপর একের পর এক মিসাইল ছুড়ুক, এতে আমরা ভয় পেয়ে যাব এমনটা নয়। যদি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে সেটি দীর্ঘ সময় ধরেই চলবে। এখন যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিস্থিতি দেখছে তারা ধরেই নিয়েছে যে এই যুদ্ধ 4 সপ্তাহের মধ্যে শেষ হবে না, বরং এর থেকেও অনেক বেশি সময় ধরে চলতে পারে। অন্যদিকে ইরান কি বলছে? ইরানের বক্তব্য হল, এখন তো আমরা শুধু খেলা শুরু করেছি, আমাদের পুরনো অস্ত্রগুলো শেষ হয়েছে, এখন আমরা এমন নতুন এবং আধুনিক অস্ত্র বের করব যা তোমাদের অবাক করে দেবে। এখন কে জানে এর মধ্যে কি হবে আর কি হবে না। কিন্তু ইতিমধ্যে ইরান স্ট্রেট অফ হরমুজ প্রায় বন্ধ করে দিয়েছে। খুব সীমিত কয়েকটি দেশকেই এই সমুদ্রপথ ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে সেই দেশগুলোর জন্য পরিস্থিতি খুব সহজ নয়। এই সময় আরেকটি বিষয় হচ্ছে, এমন নয় যে ইরান তার হামলা বন্ধ করে দিয়েছে। আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে যে খাড়ি অঞ্চলের দেশগুলোর উপর ধারাবাহিকভাবে হামলা চলছে। যদিও ইরান দাবি করছে যে তারা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর হামলা করেনি, কিন্তু অনেক রিপোর্টে বলা হচ্ছে যে ইরান এমন সব জায়গায় হামলা চালাচ্ছে যেখানে চাপ সৃষ্টি করে আমেরিকার উপর প্রভাব ফেলা যায়। আজারবাইজানের উপর হামলা, তুরস্কের উপর হামলা, এইভাবে ইরান এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে খাড়ি অঞ্চলের দেশগুলোকেই একের পর এক টার্গেট করছে। এবার একটি টুইট দেখুন যেখানে সৌদি আরবের এক প্রিন্স টুইট করেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সৌদি আরবের ওই প্রিন্স ইউএইর প্রিন্সের সঙ্গেও কথা বলেছেন। আর সেই আলোচনার সময় তিনি বলেছেন যে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং যে হামলাগুলো হচ্ছে আমরা সেগুলোর বিরুদ্ধে, এবং আমরা মনে করি এই হামলাগুলো হওয়া উচিত নয়। তবে একই সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে জবাব দেওয়ার প্রস্তুতিও নিচ্ছি। এখন সৌদি আরব এবং ইউএই একসঙ্গে ঠিক কী পদক্ষেপ নেবে তা এখনও পরিষ্কার নয়, কিন্তু তাদের পক্ষ থেকে অন্তত একটা কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের এই পদক্ষেপে আমরা সন্তুষ্ট না, আপনারা যা করছেন সেটা ঠিক নয়। খালিদ বিন সালমানের অ্যাকাউন্ট থেকেই এই টুইটটি করা হয়েছে। কিন্তু এখন কিছু সংবাদপত্র বলছে যে আসলে এই যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা সরাসরি খাড়ি দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করতে পারে। আর সেই মেরুদণ্ডটা কি? তেল। তেল বিক্রি করেই তারা তাদের দেশ চালায়, তেল বিক্রি করেই তারা নিজেদের শক্তি ও প্রভাব দেখায়। কিন্তু যদি সেই তেলই বিক্রি না হয় তাহলে পরিস্থিতি কি হবে? এই মুহূর্তে যেভাবে ইরান এবং আমেরিকা দুপক্ষই দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে খেলছে, তাতে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তেল রপ্তানিই বন্ধ হয়ে যায়, তাহলে খাড়ি দেশগুলো কি করবে? ফাইন্যান্সিয়াল টাইমসের এই রিপোর্টটি দেখুন। এইভাবে এখন অনেক মিডিয়া হাউসে আলোচনা হচ্ছে যে খাড়ি অঞ্চলের দেশগুলো এই পরিস্থিতি নিয়ে নতুন করে পর্যালোচনা করছে। এখনও তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু সৌদি আরব, ইউএই, কুয়েট এবং কিছু রিপোর্টে কাতারের কথাও বলা হচ্ছে যে ইরানের অর্থনৈতিক আঘাতে তারা বেশ চাপের মধ্যে পড়েছে। তেল বিক্রি করে যে অর্থ তারা পেত সেই আয় এখন কমতে শুরু করেছে। আর এই কারণেই তারা ভেতরে ভেতরে একটি ইন্টারনাল রিভিউ করছে, যদি এই পরিস্থিতি আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে তারা কি করবে। কারণ তাদের যে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করা আছে তার বড় অংশই রয়েছে আমেরিকার ভিতরে। মোটামুটি $2 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্রে। এই বিনিয়োগ রয়েছে মার্কিন ট্রেজারি, ইকুইটি এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে। এই পরিস্থিতিতে তারা ভাবছে যে সেই বিনিয়োগের কিছু অংশ কি তুলে নেওয়া উচিত। তবে আপনাদের বলে দিই, এখনও পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে তারা সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে টাকা তুলে নিচ্ছে।
গত বছর ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে এই দেশগুলো আমেরিকার ভিতরে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করেছিল, বিশেষ করে প্রযুক্তি, জ্বালানি, কাঠামো এবং এআই খাতে। কিন্তু এখন ইরান যুদ্ধের কারণে খাড়ি অঞ্চলের দেশগুলো নিজেরাই হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে। মিসাইল হামলা, ড্রোন হামলা, দুবাই, রিয়াদ, দোহা এইসব শহরগুলো এখন নিরাপত্তা ঝুঁকির মুখে। এই দেশগুলোর বক্তব্য হলো এটা আমাদের যুদ্ধ নয়, কিন্তু এর ফল আমরা ভুগছি। এমনকি কিছু ব্যবসায়ী সরাসরি আমেরিকার সমালোচনাও করছেন। এখন এমন পরিস্থিতিতে কি হতে পারে? যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, তাহলে কি আমেরিকার ভিতর থেকে অনেক বড় অঙ্কের টাকা বেরিয়ে যেতে পারে? আচ্ছা, সেটা তো পরে দেখা যাবে, কারণ এখনও তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও আপাতত তারা কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমেরিকা অনেক কিছুই ভাবে এবং পরিকল্পনা করে। এখন এই প্রতিনিধির ভিডিওটি শুনুন। তিনি ভারতে এসেছেন এবং দাউদ শিখর সম্মেলনে অংশ নিতে এসেছেন। এখানে তিনি একটি বক্তৃতা দিয়েছেন। But again, India should understand that we're not going to make the same mistakes with India that we made with China 20 years ago in terms of saying, oh, we're going to let you be able to develop all these markets, and then the next thing we know, you're beating us in a lot of commercial things. We're going to make sure that whatever we do, it's fair to our people, because ultimately we have to be accountable to our own people, just as the government of India has to be accountable to its people. So বলছেন, দেখুন, চীনের ক্ষেত্রে আমরা যে ভুল করেছি, ভারতের ক্ষেত্রে সেই ভুল আমরা করব না। প্রায় 20 বছর আগে আমরা চীনকে অনেক বেশি সুযোগ দিয়েছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমরা তাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছি, তাকে বাড়তে দিয়েছি, ক্রমাগত তাকে শক্তিশালী হতে দিয়েছি। আর আজ পরিস্থিতি এমন হয়ে গেছে যে সেই অর্থনৈতিক শক্তিই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতের সঙ্গে আমরা বাণিজ্যের ক্ষেত্রে সেই একই পথ অনুসরণ করব না। বলে অতিরিক্ত কথা বলা ভালো নয়, ভারতের নীরবতাই ভারতের শক্তি। কুর্সির নিচের জমি আপনার ফেটে যাচ্ছে, আর এখনও আপনার নজর অন্য কারো দিকে রয়েছে। ভারত অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করে রেখেছে, এটাই প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এখন এটা দেখা যাচ্ছে যে ইরানের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই ইরানের কর্মসূচির কারণে ভারতের অর্থনৈতিকভাবে নিজের থেকেই কিছু সুবিধা হতে শুরু করেছে, যেমন রাশিয়া থেকে তেল কেনা। এটা নিয়ে আগে যে এত চিৎকার চাচামেচি হচ্ছিল, এখন সেটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। এখন ভারত খোলাখুলিভাবেই রাশিয়া থেকে তেল কিনছে, আর এটাও পরিষ্কার যে ভাই, কেউ এটাকে থামাতে পারবে না। এখন নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা বলতে শুরু করেছে যে হ্যাঁ, আমরা ছাড় দিয়েছি কারণ ভারতের কাছে একটা কারণ আছে। আপনারা যেভাবে পুরো ব্যাপারটাকে একটা তামাশা বানিয়ে রেখেছেন, স্ট্রেট অফ হরমুজ বন্ধ রয়েছে, তাহলে আমাদের এত বড় জনসংখ্যাকে খাওয়াবে কে? যাই হোক, এই মুহূর্তে খাড়ি দেশগুলো আমেরিকার উপর চাপ দিচ্ছে যে ভাই, আমাদের রক্ষা করার কাজটা করো, নইলে আমরা যে টাকা বিনিয়োগ করছি সেটা নিয়ে ভাবতে শুরু করব। ফলে এখন আমেরিকাকে তার শক্তি আর তার অর্থ সেই দেশগুলোকে রক্ষা করতেও খরচ করতে হচ্ছে। এখন তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও কাজ করছে। প্রায় 90% আক্রমণ তারা থামাতেও পারছে, কিন্তু ইরান একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। এমন পরিস্থিতিতে এরা যেসব বক্তব্য দিচ্ছে, তার মাটিতে কোনো বাস্তব প্রভাব পড়বে না। বিশেষ করে যখন বিষয়টা ব্যবসার, তখন ভারত এই মুহূর্তে ব্যবসা খুব ভালোভাবেই বোঝে। আর ভারত এমনি কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, নিজের বাণিজ্যকে আরও শক্তিশালী করে তুলছে। এই সব বিষয় নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদিকে যখন বিশ্বের অনেক দেশ বড় কোনো সংকট তৈরি হওয়ার পর নড়ে চড়ে বসে, তখন ভারত সাধারণত তার আগেই পরিস্থিতি বুঝে প্রস্তুতি নিতে শুরু করে। এখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি দেখে ঠিক এমনটাই মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বাড়ছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে, এবং পুরো অঞ্চল যেন ধীরে ধীরে যুদ্ধের মতো এক অবস্থার দিকে এগোচ্ছে। আকাশে একের পর এক মিসাইল উঠছে, অনেক দেশ নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, কোথাও আবার বিমান চলাচল সীমিত করা হয়েছে। সমুদ্রপথেও বাড়ানো হয়েছে নজরদারি, বিশেষ করে তেলের জাহাজগুলোর নিরাপত্তা এখন আরও কড়া করা হয়েছে। এই পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারেও দেখা যাচ্ছে, এবং অনেক জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার মধ্যেই ভারত সরকারও বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। দিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক হচ্ছে, এবং সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অর্থাৎ এখন ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ অ্যালার্ট মোডে রয়েছে। এর মানে হল, পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে ভারত খুব দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসরায়েল ও ইরানের সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব এখন পুরো পশ্চিম এশিয়ার উপর পড়ছে। অনেক দেশে নিরাপত্তা সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও বিমান বাতিল হচ্ছে, কোথাও আবার আকাশপথ সীমিত করা হচ্ছে। সমুদ্রপথেও নজরদারি বেড়েছে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তেল সরবরাহের পথগুলো। এই কারণেই ভারত সরকার দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছে। খবর অনুযায়ী ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান শীর্ষ সামরিক কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
এই বৈঠকে প্রধানত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথম বিষয়টি হল মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, আর দ্বিতীয় বিষয়টি হল ভারতের জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথে ব্যবসার নিরাপত্তা। কারণ যদি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয় তাহলে তার সরাসরি প্রভাব ভারতের অর্থনীতি ও ব্যবসার উপর পড়তে পারে। ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারতীয় নৌবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজনে খুব দ্রুত উদ্ধার অভিযান শুরু করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর আগেও ভারত অনেক কঠিন পরিস্থিতিতে নিজের নাগরিকদের উদ্ধার করেছিল। ইয়েমেন থেকে অপারেশন রাহাতের মাধ্যমে বহু মানুষকে ফিরিয়ে আনা হয়েছিল। ইউক্রেন যুদ্ধের সময় অপারেশন গঙ্গার মাধ্যমে হাজার হাজার ভারতীয় ছাত্রকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাই এই ধরনের উদ্ধার অভিযানে ভারতের অভিজ্ঞতা অনেক। ভারতীয় নৌবাহিনী আগেও সংবেদনশীল সামুদ্রিক এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অপারেশন সংকল্পের সময় ভারত আরব সাগর এবং খাড়ি অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছিল। এখন সেই অভিজ্ঞতা আবার কাজে লাগানো হচ্ছে। আরব সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই পুরো পরিস্থিতির মধ্যে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকে ঘিরে। সেটি হল স্ট্রেইট অফ হরমুজ। এই পথটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় অথবা সেখানে বড় সংঘাত শুরু হয় তাহলে বিশ্বজুড়ে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। তার সরাসরি প্রভাব ভারতের মতো তেল আমদানির ওপর নির্ভরশীল দেশের ওপর পড়বে। ইরান ও ইসরায়েলের উত্তেজনার প্রভাব এখন খাড়ি দেশগুলোতেও দেখা যাচ্ছে। দুবাই, আবুধাবি, দোহা এই বড় শহরগুলোতে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। অনেক দেশ তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা সক্রিয় করেছে এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় সেখানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন, ব্যবসা করেন বা পড়াশোনা করেন। যদি সংঘাত আরও বড় আকার নেয় তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই কারণেই ভারতীয় বিদেশ মন্ত্রক নাগরিকদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাস নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল। এই উত্তেজনা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এর প্রভাব বিশ্ব রাজনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক ব্যবসার ওপর পড়তে পারে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারত আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে। সেনাবাহিনী সতর্ক রয়েছে, নৌবাহিনী নজরদারি রয়েছে এবং সরকার সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত। এখন দেখার বিষয় যে এই উত্তেজনা কি আলোচনার মাধ্যমে থেমে যাবে নাকি পরিস্থিতি আরও খারাপ হয়ে বড় যুদ্ধের দিকে গড়াবে। তবে যে পরিস্থিতিই হোক, ভারত আপাতত সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজের নাগরিক ও স্বার্থ রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।